রোল। আপনারা দেখছেন এখন সবার খবর, আমার খবর, আপনার জনগণের খবর। এই মুহূর্তে সবচেয়ে দুঃখজনক খবর কিন্তু সাফল্য জাঙ্গিপাড়া এবং চরিতা সমস্ত অফিসার বিন্দু। কিছুটা কি রুই দাস তিনি প্রায় এক মাসের বেশি অধিক কিন্তু তিনি কিন্তু নিখোঁজ হয়ে যান। চরিতা কেন ডায়েরি হয়, কেন ডায়েরি হয়েছে এনিওয়ে। তারপরে কিন্তু একবারে গ্রামীণ পুলিশের টিমটা কিন্তু তারা কিন্তু একবারে সক্রিয়ভাবে উঠে পড়ে লেগেছিল কিভাবে মার্ডার হয়েছে, কোথায় নিখোঁজ হয়ে গেল। সবচেয়ে বড় কথা কি জানেন, ফিল্মি কায়দা যাকে বলা হয়, একেবারে একটা পুরাতন ফল ছিল সেই টিউবওয়েলের ভিতর তাকে কীভাবে যে ঢুকিয়ে দিল সেটাই কিন্তু চিন্তা বিষয়। আমরা পরশু দেখেছিলাম তার কাছে তিনি মদ্যপান করতেন, তথাপিও কিন্তু তার অন্য নারীর সাথে সম্পর্ক ছিল, আমার এখন দেখার দরকার নেই। বাট তার কোনো সম্পত্তির লোভে কিন্তু মূল্য বিষয়টাকে দেখার বিষয়। আমরা দেখছি এখন সবার খবর, আমার খবর, ধরে ধরে খবর। এই মুহূর্তে আমি জাঙ্গিপাড়া থানার একবার লোক যার বয়স হচ্ছে 36 বছর, তিনি নিখোঁজ হন এবং নিখোঁজ হওয়ার পরে আমাদের চণ্ডীতলা থানায় একটি জিডি হয়, জিডি নম্বর 925। এবং এই মিসিং জিডির বেসিসে আমরা বিভিন্ন জায়গায় ইনকোয়ারি করি, কোথায় যেতে পারে খোঁজখবর লাগাতে থাকি। বিভিন্ন যে সমস্ত সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা খোঁজার চেষ্টা করি যে উনি মিসিং হয়ে কোথায় গেছেন। কিন্তু গত 21 তারিখে 21/6/2025 তারিখে যিনি মিসিং হয়েছিলেন রবীন রুই দাস, তার দাদা, তার নাম হচ্ছে বাবলু রুই দাস, উনি থানায় এসে একটি কমপ্লেন করেন যে রবীন রুই দাসের স্ত্রী এবং তার বাড়ির লোকজন তাকে মেরে কোথাও একটি অজ্ঞাত জায়গায় ফেলে দিয়েছে। এই কেসটা হয়েছিল 21 তারিখে এসেছিলেন, ঠিক আছে। 21 তারিখে উনি কমপ্লেনটা করেন এবং সেই কেসের অভিযোগের ভিত্তিতে আমরা জাঙ্গিপাড়া থানায় একটি কেস করি। কেস নম্বর হচ্ছে 270/25, ডেট হচ্ছে 21/6/2025। এবং যে সেকশনে কেস হয়েছিল সেটা হচ্ছে 103(1), 238, 61(2) এবং 35 বিএনএস। এই সেকশনে আমরা একটি কেস রুজু করি এবং এই কেসে যাদের যাদের নামে অভিযোগ ছিল তাদের আমরা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করি। কোথায় গেছিল, স্বামী কোথায় গেছিল এবং কবে লাস্ট দেখেছে, এরকম বিভিন্নভাবে আমরা ইন্টারোগেশন করতে থাকি। এবং ইন্টারোগেশন করার পরে শেষে 22 তারিখ ভোরবেলা 4:30টার সময় এরা স্বীকার করে যে এই যে নিখোঁজ হয়েছিল রবীন রুই দাস, একে এর স্ত্রী এবং বাকি লোকজন এরা মার্ডার করেছে। এবং মার্ডারটা করেছিল 11/5/2025 বিকেল 4:30 নাগাদ। এবং মার্ডার করার পরে একটি টোটোতে করে ওরা নিকটবর্তী একটি শ্মশানের পাশে একটি বোরিং, আপনার অ্যাবান্ডন একটা টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েলের বোরিং পাইপের মধ্যে একে ফেলে দেয়। এবং তারপরে স্বীকার করার পরে আমরা যে 4 জনকে অ্যারেস্ট করি তার মধ্যে একজন হচ্ছে অপর্ণা রুই দাস, এ হচ্ছে রবীন রুই দাসের স্ত্রী। অভিজিৎ রুই দাস, এ হচ্ছে শালা। ওর শ্বশুর মশাই জয়দেব রুই দাস এবং ভাইরা ভাই ছিল প্রদীপ পাত্র। এই 4 জনকে আমরা অ্যারেস্ট করি এবং কোর্টে ফরওয়ার্ড করি। ফরওয়ার্ড করার পরে আমরা 4 দিনের পুলিশ রিমান্ড নিই। এবং যে বক্তব্যটি উনি বলেছিলেন যে বডিটা যেখানে ফেলার কথা ওনারা বলেছিলেন, সেই জায়গাতে আমরা তল্লাশি শুরু করার আগে আমরা ম্যাজিস্ট্রেটের একটা উপস্থিতি ওখানে রাখি, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা সেই যে বোরিং টিউবওয়েলের পাইপ আছে সেখানে আমরা খোঁজাখুঁজি শুরু করি গতকাল। এবং গতকাল দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা খোঁজাখুঁজির পরে আমরা অবশেষে সেই যে কঙ্কাল সম যেই বডিটা, সেই বডিটা আমরা রাত্রিবেলা 11:30টার সময় উদ্ধার করি। বডিটা উদ্ধার করি এবং এই বডিটা উদ্ধার করা তাদের যেখানে ফেলেছিল তারা বলেছিল, তাদের কথার ভিত্তিতেই আমরা এটা উদ্ধার করি। বডিটা উদ্ধার করার পরে আজকে আমরা বডিটা পোস্টমর্টমে পাঠাচ্ছি এবং এই 4 জনকে আমরা পিসি পিরিয়ডে এখনো আছে। আমরা ইনভেস্টিগেশনে আমরা জানবো যে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে নাকি। এবং ইনি যে কারণটা বলেছেন, মোটিভটা বলেছেন, সেই মোটিভ ছাড়া অন্য কোনো মোটিভ এর পেছনে আসেন না। কি কারণ
এই একা ছিল না আরো? না, এখন অবধি আমরা পেয়েছি স্ত্রী এবং যে বাকি তিনজনের নাম বলেছি তারা ছিল। ঠিক আছে, এবার কে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে বা কে বডি নিয়ে গেছে এইগুলো আমরা তো প্রাথমিকভাবে আমরা পেয়েছি 4 জনই খুনের সঙ্গে যুক্ত ছিল কোনো না কোনোভাবে, যে মারা এবং গেছে- প্রমাণ এবং বডি প্রমাণ লোপাটের যে ক্রাইম করেছে তার সঙ্গে। রবীন্দ্র দাস কি শ্বশুরবাড়ি থাকতো না মাঝে মধ্যে? না, ও নিজের বাড়িতে থাকতো এবং মাঝে মাঝে ওর স্ত্রী চলে যাওয়ার পরে মাঝে মাঝে ওখানে যেত। কিন্তু বাজারে বাজারে ভিক্ষা করতে দেখা গেছে। হ্যাঁ, ও একটা ওই বিভিন্ন ওই মার্বেলের যে সেটিং এর কাজ করতো, কিন্তু প্রচন্ড মদ্যপান করার ফলে টাকা পয়সা সংসারে দিত না এবং অত্যাচার করতো স্ত্রীকে, এটা আমরা প্রাথমিকভাবে পেয়েছি। অনেক আগে থেকেই কি পরিকল্পনা ছিল, নাহলে ওই জায়গায় বা পেল? সেটা এখনো আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না, তবে ইনভেস্টিগেশনে আমরা জানবো যেটা পূর্ব পরিকল্পনা প্রসূত হয়েছে নাকি হঠাৎ করে রাগের মাথায় করেছে, সেটা আমরা ইনভেস্টিগেশনে আমরা এই করার চেষ্টা করব। রবীন রুই দাসের পরিবারের এক সদস্য, তার যেটা দাবি যে স্ত্রীর একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল হুম। এবং সেই সম্পর্ক নিয়েও অশান্তি হতো, সেই জন্যই শ্বশুর বাড়িতেও থাকতো। এটা একটা কারণ মৃত্যুর পেছনে। আর সেটা আমরা এখনো খতিয়ে দেখছি। আমরা বললাম যে যে কারণটার জন্য এই বলেছে যে মার্ডার করেছে, তার বাইরে আপনারা যে কারণটা বললেন বা অন্য কোনো কারণ আছে নাকি, সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে একদম ডিটেলসে এটা আমরা বার করব। এক্সকিউজ মি স্যার, যেটা বললেন যে তার বহির্গত সম্পদ ছিল, এই ভদ্রলোক যে মার্ডার হলেন তার কি কোনো সম্পত্তি আছে বেশি করে মনে হয় আপনার? না, সম্পত্তি বলতে এখন অবধি যেটা জেনেছি পৈতৃক বাড়ি যেটা রয়েছে যেখানে ওরা থাকতো, কিন্তু তার বাইরে আর কি আছে বা ওই পৈতৃক সম্পত্তির কারণেই মার্ডার হয়েছে নাকি সেটা এখনো অবধি আমরা কিছু পাইনি। তবে ইনভেস্টিগেশনে আমরা যদি সেই দিকটাও পাই সেটাও আমরা খুঁটিয়ে দেখব। যখন এই মৃতদেহ নিয়ে আসা হয় তখন কি স্ত্রী সহ এই 4 জনের আপনারা গ্রেপ্তার করেছেন? হুম। সঙ্গে ছিল? হ্যাঁ, তাদের যেহেতু তারা আমাদের জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, যে এক্স্যাক্ট তারা এখানে মৌখিকভাবে বলার পরে এক্স্যাক্ট কোন জায়গাটায় ফেলেছে সেই জায়গাটা দেখানোর জন্য আমরা তাদের নিয়ে গেছিলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ। না, যখন মৃতদেহটা ওখানে ফেলে তখন কি তার স্ত্রীর সঙ্গে ছিল টোটো? সেটা এখনো পেয়েছি যে ওনার স্ত্রী ছিল না, বাকি 3 জন, ওনার শ্বশুর মশাই, ওনার শালা এবং ওনার ভাইরা ভাই, এই 3 জন ছিল। ঠিক আছে, এখন অবধি পেয়েছি, তবে এই 3 জনের বাইরে আর কেউ ছিল নাকি সেটা আমরা দেখছি খতিয়ে। শ্বাসরোধ করে এখন অবধি প্রাথমিকভাবে পেয়েছি, এবার পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে আমরা নিশ্চিত হব যে শ্বাসরোধ করে 40 দিন পর উদ্ধার রবিন রুইদাসের পচা গলা দেহ। জাঙ্গিপাড়ার কানাইপুরের নৃশংস এই খুনের ঘটনায় জড়িত রবিন রুইদাসের শ্বশুরবাড়ির লোক। এই ঘটনায় গ্রেপ্তার তার স্ত্রী, শ্বশুর, শ্যালক সহ 4 জন। কানাইপুরের শ্মশানতলা সংলগ্ন চাষ জমির মাঝে পরিত্যক্ত ডিপ টিউবওয়েল থেকে উদ্ধার হয় রবিন রুইদাসের পচা গলা মৃতদেহ। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।